সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় হেপাটাইটিস এবং এই রোগটি সম্পর্কে আমাদের নানা সময় নানা রকমের প্রশ্ন আছে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন এই রোগটি সম্পর্কে আদ্যপন্ত জানাতে এবং বিস্তারিত জানাতে একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের সাথে আজ উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক, লিভার বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? আপনাকে ধন্যবাদ। স্যার, হেপাটাইটিস এই রোগটি সম্পর্কে তো দেখা যায় যে আমাদের নানা সময় নানা রকমের প্রশ্ন থাকে। শুরুতেই আমি আমাদের দর্শকদের জন্য জানতে চাই, হেপাটাইটিস রোগ কখন বলবো? হেপাটাইটিস শব্দের অর্থ হলো লিভার ইনফ্লামেশন, অর্থাৎ লিভারের প্রদাহ। এই লিভারের প্রদাহটা কতগুলো কারণে হয়ে থাকে। তার মধ্যে এক নম্বর কারণ হলো কিছু ভাইরাস, যেমন হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস। এই চারটি ভাইরাসের মধ্যে আবার হেপাটাইটিস এ এবং ই পানিবাহিত, অর্থাৎ আমরা যে পানি খেয়ে থাকি সেটা যদি বিশুদ্ধ না হয়ে থাকে তাইলে হেপাটাইটিস এ বা ই হয়ে থাকে। সাধারণত এ ইনফেকশন হয়ে থাকে শিশুদের, আর ই ইনফেকশন হয়ে থাকে অ্যাডাল্ট এবং বয়স্কদের। মূল কথা হলো যে সাধারণত এ ভাইরাস শিশুদের হয় এবং ই ভাইরাস অ্যাডাল্টদের হয়ে থাকে। এই এ এবং ই ভাইরাস দ্বারা জন্ডিস হলে সেটা পানিবাহিত রোগ এবং সেটা খুব সহজে ভালো হয়ে যায়। সেটার জন্য খুব বেশি চিকিৎসা নিতে হয় না, আর সেটার জন্য কোনো অপচিকিৎসাও নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নয়, যেমন মালা পড়া, ডাবের পানি খাওয়া বা আখের রস খাওয়া। এগুলা পরিমিত পানি খাওয়া এবং পরিমিত খাওয়া এবং বিশ্রামে ভালো হয়ে যায়। সাধারণত 3 থেকে 4 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু এক্ষেত্রেও আবার কিছু রিস্ক থাকে এবং তাদের ক্ষেত্রে লিভার ফেলিওর হইতে পারে। সাধারণত হয় না, কিন্তু চিকিৎসা না নিলে বা ডাক্তারের পরামর্শ না নিলে এবং সময় মতো পরীক্ষা নিরীক্ষা না করলে হতে পারে। আর দুটি ভাইরাসের কথা বলছি, সেটা হলো হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাস। এই দুটি ভাইরাস সাধারণত ক্রনিক ইনফেকশন করে থাকে। অ্যাকিউট ইনফেকশন যখন 6 মাসের বেশি থাকে রোগীর দেহে, তখন সেটাকে আমরা বলি ক্রনিক ইনফেকশন। সাধারণত হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাস সংক্রামিত হয় কাটা ছিঁড়া, অপারেশন, অপরিচ্ছন্ন অপারেশন, সেলাই এবং আপনার রক্ত থেকে, অথবা কিছু সেক্সুয়াল ট্রান্সমিশনও হয়ে থাকে। এছাড়া হয়ে থাকে সেলুনে শেভ করা থেকে। স্যার, আপনি তো বলছেন যে হেপাটাইটিস এ, ই এবং বি এবং সি ভাইরাস কিভাবে হচ্ছে সেই বিষয়টা আপনি বলছিলেন। এর ক্ষেত্রে আপনি বলছিলেন যে খাবারটা অর্থাৎ পানিবাহিত। আমরা তো দেখা যায় যে স্যার, এখন যেহেতু রাস্তাঘাটে বিভিন্ন রকমের সুপেয় যেই সুলভ মূল্যে পানীয় জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু খেয়ে ফেলি। এতে কি আসলে হেপাটাইটিস এ ভাইরাস হওয়ার প্রবণতা অনেকটা বাড়ছে কিনা? হেপাটাইটিস এ, ই ভাইরাস সাধারণত এইভাবে হয়ে থাকে। বিশেষ করে আমাদের দেশে এখন ফুচকা এবং চটপটি বেশ জনপ্রিয়, সবাই খেয়ে থাকে, বিশেষ করে মহিলা এবং পুরুষরাও খেয়ে থাকেন। এই যে ফুচকা এবং চটপটি বিক্রেতা, উনি কিন্তু স্বল্প পানিতে ওনার প্লেট গ্লাস পরিষ্কার করেন, কারণ ওইখানে তো পানি সাপ্লাই নাই। উনি একটা বালতিতে করে কিছু পানি নিয়ে আসেন, অপরিচ্ছন্ন পানি, সেখান থেকে এটা হয়ে থাকে। স্যার, আপনি তো বলছিলেন যে আসলে আমাদের খাবারটাও অনেকটা প্রভাবিত করছে হেপাটাইটিস রোগটি হওয়ার জন্য। লক্ষণগুলো কিভাবে প্রকাশ পেলে একজন রোগী বুঝতে পারবেন সেই সমস্যা? সাধারণত যখন জন্ডিস দেখা দেয় তখন রোগীর ক্ষুধা মন্দা দেখা দেয়, খাওয়ার রুচি থাকে না, বমি বমি ভাব হয়, মাথা ব্যথা হয়, জ্বর হইতে পারে বা জ্বরও আসতে পারে, এবং অনেকে বমিও করে থাকেন। এর সাথে 2-1 দিনের মধ্যে তার চোখ হলুদ হয়, প্রস্রাব হলুদ হয়ে যায়। তখন আমাদের কাছে রোগীরা নিজেরাই আসেন যে আমার জন্ডিস হয়েছে। মানে জন্ডিসটা হলে রং, যেটা আমরা যদি বলি যে শরীরের রঙের পরিবর্তন হচ্ছে হলদে বর্ণের হলেই, তখনই আপনাদের কাছে রোগীরা শরণাপন্ন হচ্ছেন। কিছু রোগীর বমি বা ক্ষুধা মন্দা এগুলা নিয়েও এসে থাকেন। স্যার, রোগীরা যখন আপনাদের কাছে আসছেন, চিকিৎসার ধরনটা কেমন হচ্ছে? আমরা সাধারণত চেষ্টা করি যে উনি কোন রোগে আক্রান্ত হয়েছেন, এবং সেই জন্য আমরা ওনাকে প্রিলিমিনারি কিছু পরীক্ষা করে থাকি, যেমন সেরাম বিলিরুবিন, কিছু এনজাইম এএলটি, এএসটি, সাথে এ, ই এবং সাধারণত বি ভাইরাসের
অ্যান্টিবডিটা টেস্ট করতে দেওয়া হয়, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি টেস্ট করতে দেওয়া হয়। এরপরে আমরা ডিটেক্ট করতে পারি যে উনি কোন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন। আরও কিছু হিস্ট্রি নিয়ে থাকি, উনি কোনো রক্ত নিয়েছেন কিনা, বা উনি কোনো ইঞ্জেকশন নিয়েছেন কিনা, বা ওনার কোনো অপারেশন হয়েছে কিনা। যেটা ধরেন 5 বছর আগে কিন্তু একটা অপারেশন বা 5 বছর আগে কোনো রক্ত নিল, কিন্তু সেটা 5 বছর পরে বি ভাইরাসের অ্যাকুইট ইনফেকশন বা ক্রনিক ইনফেকশন হয়ে সিরোসিস হইতে পারে। এছাড়াও আমরা রুগীদের কাছ থেকে হিস্ট্রি নিয়ে যে ওনার বাবা মায়ের বি ভাইরাস বা সি ভাইরাস আছেন কিনা। অনেক সময় রোগীরা সেটা বলতে পারে না, কিন্তু এটুকু বলতে পারে যে ওনার মা বা বাবার পেট ফুলা বা পা ফুলা রোগ আছে, বা উনি অজ্ঞান হয়ে গিয়েছেন, বা উনি রক্তবমি করেছেন। সাধারণত রক্তবমিটা হয়ে থাকে লিভার সিরোসিস থেকে, অজ্ঞানটাও লিভার সিরোসিস থেকে হয়ে থাকে। এই ক্ষেত্রে হিস্ট্রি নিয়ে জানতে পারি যে ওনার বাবা মা বা ফ্যামিলির ভাই বোন আক্রান্ত, তখন আমরা বুঝতে পারি যে এটা মাদার থেকে ট্রান্সমিশন হয়েছে। সাধারণত বাবা যদি ইনফেক্টেড হয় বা মা যদি ইনফেক্টেড, বাবা ইনফেক্টেড হলে যেহেতু বাবার মায়ের সাথে সম্পর্ক আছে, সম্পর্কের কারণে মায়ে ছড়াইতে পারে, এবং মা ইনফেক্টেড হলে তখন সেটা শিশুর মধ্যে ছড়াইতে পারে। সাধারণত ব্লাডে দিয়ে ছড়ায় না, এটা ছড়ায় জন্মের সময়ে, এবং ওই সময়ে ব্লাড কানেকশন হয় মায়ের সাথে শিশুর, তখনই এই ভাইরাসটা ছড়িয়ে থাকে। স্যার, আপনি তো বলছিলেন যে এই যে জন্ম থেকেই কিন্তু ভাইরাসটা ছড়াচ্ছে, এক্ষেত্রে ভ্যাকসিন কোনোভাবে আসলে সাহায্য করছে কিনা? সাধারণত সি ভাইরাসের কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কার হয় না দুনিয়াতে। বি ভাইরাসের ভ্যাকসিন আছে, এবং বি ভাইরাসের ভ্যাকসিন যদি দেওয়া হয় তাহলে যিনি নেগেটিভ, যিনি বি ভাইরাস নেগেটিভ যিনি, উনি যদি ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে উনি প্রটেক্টেড, এবং প্রটেক্টেড হলে ওনার পরবর্তী জেনারেশনে আর হওয়ার সম্ভাবনা তো থাকার কথাই না। সুতরাং ভ্যাকসিন অবশ্যই একটা বিশাল ফ্যাক্টর। আমাদের দেশেও আমাদের সরকার 2006 সাল থেকে এটা জাতীয়করণ করেছে, প্রত্যেকটা শিশু এখন ভ্যাকসিন পেয়ে থাকেন। আমাদের একটা প্রোগ্রাম আছে 2030 সালের মধ্যে বি ভাইরাস সি ভাইরাস ইলিমিনেশন। এই প্রোগ্রামের আওতায় সমস্ত 5 বছরের শিশুদেরকে বি ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়, এবং আমরা যারা বিশেষজ্ঞ ডাক্তার বা যারা সাধারণ ফিজিশিয়ান আছেন তারাও কিন্তু স্ক্রিনিং করে থাকেন। বি ভাইরাস এসবিএসজি টেস্টটা খুব ইম্পর্টেন্ট, এটা সবাইকে করতে হয়। এখন আমাদের দেশে মনে হয় আমাদের জানার মতো সব ফিজিশিয়ানরা করে থাকেন, এবং নেগেটিভ হইলেই আমরা হিস্ট্রি নিজে উনি ভ্যাকসিন দিয়েছেন কিনা, যদি ভ্যাকসিন না নিয়ে থাকেন তাহলে ওনাকে টিকা দেওয়ার ব্যবস্থা করি, এবং টিকাও খুব বেশি দাম না, স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে। আর সাধারণত 5 বছরের নিচের শিশুদেরকে তো দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে যেটা 2006 সালের প্রোগ্রামটা শুরু হলো, 2007-08 পর থেকে এটা এক্সক্লুসিভলি সারা দেশেই প্রোগ্রামটা চলছে। এই চলার কারণে আমাদের দেশে আগে যেমন হেপাটাইটিস বি ভাইরাসের প্রিভিলেন্স 6-7 ছিল, এখন সেটা নেমে 3.8 বা 4-এর কাছাকাছি এসেছে। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের দেশে বি ভাইরাসের প্রাদুর্ভাব অনেক কমে গেছে, এবং সেটা আমরা আশা করতেছি 2030 সালের মধ্যে একদম ইলিমিনেশন না করতে পারলেও কাছাকাছি হয়তো যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার। একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি। শেষ মুহূর্তে হেপাটাইটিস প্রতিরোধে আমাদের দর্শকদের জন্য সার্বিক কী পরামর্শ থাকবে? দর্শকদের জন্য কথা হলো যে যেমন বিশুদ্ধ পানি খাওয়ার চেষ্টা করবেন, এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে পার্সোনাল হাইজিন ভালোভাবে মেনটেন করার চেষ্টা করবেন। এছাড়াও ইনজেকশান বা রক্ত নিতে হলে সেটাকে ভালো করে স্ক্রিনিং করে নেবেন, এবং কোনো অপারেশনের আগে আপনার সমস্ত পরীক্ষা নিরীক্ষা কমপ্লিট করে তারপরে অপারেশন করতে হবে। আর যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন তাহলে সাথে সাথে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ সব তথ্য এবং পরামর্শের জন্য, এবং আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম হেপাটাইটিস রোগটি নিয়ে। খাদ্যাভ্যাসে এবং জীবনযাপনের পরিবর্তন করতে হবে, এবং হেপাটাইটিসের রোগটির কোনো লক্ষণ প্রকাশ পেলে কাল বিলম্ব না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। আশা করি আজকের পর্ব থেকে আপনারা সব গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।